সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো দেশের বাইং হাউসগুলো সরাসরি রপ্তানি, কমার্শিয়াল এক্সপোর্ট যাকে বলে, এবং একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাজারে তারা র্যাস্ক সুবিধা চাচ্ছে। র্যাস্ক হলো আসলে শুল্কমুক্ত বাণিজ্যিক সুবিধা রপ্তানির ক্ষেত্রে। এই দুটি সুবিধা আসলে তারা কেন চাচ্ছে সেসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আপনাদের তো এলসি সুযোগ নাই, আপনাদের এফওসি নাই, আপনাদের কারখানাও নাই, তো তারপরে আপনারা যদি এই প্রক্রিয়ায় যদি ইউরোপীয় ইউনিয়নের বাজারে যদি এই সুযোগটা চান, এর পক্ষে আসলে যুক্তিটা কি হবে? পক্ষে যুক্তিটা ভেরি ইজি। আমরা তো প্রথমেই বলছি যে আমরা একটা চিঠি দিচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়ে। ওখানে আমরা লিখছি আমরা খুবই সীমিত আকারে 5,000 10,000 ডলারের অর্ডারগুলো নিয়ে আমরা শিপমেন্ট করবো। এখন গার্মেন্টসের বিচলিত হওয়া বা দুশ্চিন্তার কোনো কারণ নাই যে আমরা র্যাক্স পেলে আমরা সরাসরি অর্ডার করব। আমরা র্যাক্স পেলে আমরা কীভাবে অর্ডার করবো, বড় অর্ডার করব? আমাদের নাই বন হাউস, নাই আমাদের ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি, নাই আমাদের বড় আকারের ফ্যাক্টরি। তা আমাদের সম্ভব না, আমরা ইচ্ছে করলেও শিপমেন্ট করতে পারবো না। আমরা সবসময় বলতেছি যে ছোটো ছোটো অর্ডারগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরি, আমাদের নিজেদের স্যাম্পল হাউসে বানিয়ে আমরা এগুলো শিপমেন্ট করবো। অতএব এটা কোনো কারোর জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। গার্মেন্টস মালিকরা যেটি বলার চেষ্টা করছেন যে আপনারা উচ্চ দরে ক্রয়াদেশ এনে যদি এই সুযোগ পান, সেটি বাংলাদেশের গার্মেন্টসগুলোতে, ফ্যাক্টরিগুলোতে আপনারা কম মূল্যে সরবরাহ করে গার্মেন্টস মালিকদের গলা চেপে ধরবেন, তার কি জবাব আছে? কম মূল্যে দেওয়া অর্ডার করার কোনো স্কোপ নাই। আমরা যদি কোনো একটা অর্ডার পাই, ওর স্যাম্পলটা আপনাকে ফ্যাক্টরিতে পাঠা দিচ্ছি, ওনারই আগে প্রাইস দেওয়ার পরে আমরা এটার সাথে ভ্যালু অ্যাড করি। আমাদের যেটা অনেকে বলে সার্ভিস কমিশন, যেটা ওটা আমরা একটা অ্যাড করে আমরা কাস্টমারকে প্রাইস দিই, কাস্টমার থেকে বুঝিয়ে আমরা অর্ডারটা নিয়ে আসি। ফ্যাক্টরি যে প্রাইসটা চাই আমরা ওদেরকে দিয়ে দিচ্ছি। আমরা আগে ফ্যাক্টরিতে প্রাইস নেই, পরে আমরা প্রাইস করি। ফ্যাক্টরি যদি $5 প্রাইস চায়, আমরা যদি এটার যে এক্সট্রা যে পেমেন্টটা আনি এটা আমরা রাখি। আমরা তো $5 আইন দেয় ফ্যাক্টরিকে বলি না যে তুমি $4 করো। হাউ পসিবল? সে কীভাবে করবে? সে তো সাপ্লাইয়ের পেমেন্ট দিতে হবে এক নাম্বার। ওর তো একটা কম প্রোডাকশন খরচ আছে, কিন্তু আমরা ওদের সব বুঝি। আমরা ফ্যাক্টরি আলাদাভাবে বললেই যে আমরা কম দামে আইনে আপনাদেরকে জোর করে দেই। জোর করে কি অর্ডার করার স্কোপ আছে? আপনি কোনো দোকানে যান, আপনার কাছে কাস্টমার জোর করে কোনো কিছু বিক্রি করতে পারবে? ইম্পসিবল। গার্মেন্টসগুলোর তো একটা সেট আপের কথা আপনি কিছুটা ইঙ্গিত করছিলেন। সেট আপ আছে, তারা তাদের শ্রমিক আছে, তাদের ব্যাংক দায় আছে, বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের জবাবদিহিতা আছে, কাস্টমসের কাছে তাদের জবাবদিহিতা আছে। তো আপনাদের জবাবদিহিতা তো শূন্য তারা বলছে, এর জবাব কি? আমাদের জবাবদিহিতা শূন্য ওরা বলতে পারে, কিন্তু আমাদেরও জবাবদিহিতা আছে কাস্টমারের কাছে, আমাদেরও কমিটমেন্ট করা আছে ফ্যাক্টরির কাছে। আমরা যদি পেমেন্ট প্রচুর না আসে, তাহলে আমরা কীভাবে আমাদের ইনকামটা পাবো? শিপমেন্ট করবে, শিপমেন্টের প্রসিড আসলেই আমাদের যে মার্জিন থাকে তখন এটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে। অতএব এক্সপোর্টের রিয়েলাইজেশন না হইলে আমরা তো পেমেন্ট পাবো না। আর আমাদের তো ওয়ার্কার আছে, আমাদের তো স্টাফ আছে, ওদেরকে তো আমরা স্যালারি দিতে হবে। আমরা অবশ্যই কমিটমেন্টে বেশি আসি। গার্মেন্টস মালিকরা যেটি বলবার চেষ্টা করছেন বড় আকারে, যে আপনারা অনেক কারখানাকে সর্বশান্ত করেছেন, মেরে ফেলেছেন প্রতারণা করে, ক্রেতার সঙ্গে প্রতারণা করে, হয়তোবা ক্রেতার কাছ থেকে আপনারা পণ্যের মূল্য নিয়েছেন, বিদেশি সেটি পাচার করেছেন, কিন্তু কারখানাগুলো তাদের অর্থ পায় নাই। অ্যাকচুয়ালি আমাদের পাচার করার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? যখন শিপমেন্ট করে বিএল ফ্যাক্টরির কাছে থাকে, ফ্যাক্টরি বিএল ফ্যাক্টরির ব্যাংক চ্যানেলে কাস্টমারের ফ্যাক্টরিতে ব্যাংকে পাঠায়, ওইখান থেকে পেমেন্ট করেই পণ্য রিলিজ করতে হয়। অতএব আমরা তো মানি লন্ডারিং কিংবা পেমেন্ট মারার কোনো স্কোপ নাই। পেমেন্ট তো সরাসরি বিএল ফ্যাক্টরির কাছে থাকে। বিএল যদি এখন আমাদের ফ্যাক্টরিতে বিএল, আমাদের ব্যাংকে বিএল পাঠায়, কাস্টমার ফ্যাক্টরি ব্যাংক টু আওয়ার ব্যাংক টু কাস্টমার ব্যাংক। এখান থেকে আমাদের হাতে কোনো বিএল থাকে না। উইদাউট বিএল ছাড়া তো আপনার মাল রিলিজ করার কোনো স্কোপ নাই। অতএব এটা একটা মিথ্যা এবং ভুল কথা, এবং জাস্ট কথার জন্য কথা বলা। বাংলাদেশ ব্যাংকের কাছে আপনাদের কিছুটা জবাবদিহিতা ছিল, এবং আপনারা কি পরিমাণ প্রফিট করতে পারবেন তারও একটা সিলিংয়ের কথা বলা হচ্ছে, 3 থেকে 5%। এখন সেটি আপনারা উন্মুক্ত, চাইলে আপনারা 15-20% মুনাফা করতে পারছেন। এই সুযোগটা আপনারা, এই ফায়দাটা কেন নিয়েছেন? না, বাংলাদেশ ব্যাংকে কখনো আমি যখন বিজনেস স্টার্ট করি তখন আমরা বাংলাদেশ ব্যাংকের নিবন্ধন ছিল, ওরকম কোনো ইয়া ছিল না যে আমরা কত % ইনকাম করব। আর আমরা কত % ইনকাম করবো, আমাদের তো এখানে একটা বিশাল খরচ হয়।
আমাদের এক্সপার্ট কোয়ালিটি টিম, মার্চেন্ডিং টিম, টেকনিক্যাল টিম এগুলো থাকে। আমরা যে ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতে আমরা নিজেরা স্কিল দিয়ে ওই ফ্যাক্টরিগুলো বিল্ড আপ করতে আছি। আমরা তো কোনো ফ্যাক্টরিকে কোনো বাইং হাউস কোনো ফ্যাক্টরি বলতে পারবো না আমাদের বিজিবি এনলিস্টমেন্ট বাইং হাউসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম, ওরা আমাদের বিজিবি এনলিস্টমেন্ট বাইং হাউসের ঠিকানা দেউক, আমরা এদের বিরুদ্ধে অ্যাকশন নেব এবং ওদের লাইসেন্স আমরা বন্ধ করে দেব। আপনারা এই সুযোগটা যদি পান কমার্শিয়াল এক্সপোর্টের, যদি কোনো ক্রেতার অর্থ এনে পণ্য সরবরাহ না করেন, এর দায়টা কার উপরে বর্তাবে? দেশের সুনাম নষ্ট হবে এমনটি বলা হচ্ছে। এক নম্বর, আমাদের ক্রেতারা পেমেন্ট অর্ডার করলে দুই সিস্টেমে পেমেন্ট দেয়। একটা হলো অ্যাডভান্স টিটি, সেকেন্ড হলো এলসি। ছোট আকারে এলসি হয়, ছোট আকারে এলটিটি হয়, বড় আকারে এলসি হয়, বড় আকারে টিটি হয়। উইদাউট শিপমেন্ট ছাড়া বর্তমান বাংলাদেশের কোনো ব্যাংক পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢোকায় না। যখন আপনি শিপমেন্ট করবেন, ডকুমেন্টস জমা দেবেন, দেওয়ার পরেই উনি আপনার অ্যাকাউন্টে আপনার পেমেন্ট দেবে। আপনি প্রয়োজনে ব্যাংকের সাথে কথা বলতে পারেন, কারণ ব্যাংকের গাইডলাইন দেওয়া আছে যে অ্যাডভান্স টিটি আসলেই ক্যাশ কোনো অ্যাকাউন্টে ক্যাশ এনক্যাশ করানো হচ্ছে না বর্তমানে। আমরা তো জিএসপি সুযোগ থেকে বেরিয়ে যাব 2026-এ, যখন আমরা এলডিসি থেকে উত্তরণ করব তখন তো এই সুযোগগুলো থাকবে না। তো এই মুহূর্তে এসে আপনাদের এই র্যাক্স সুবিধাটা কেন, এই বায়নাটা আপনারা ধরলেন? আমরাও সরকারের কাছে এবং বিজিবির গত সপ্তাহে আমার বাবুর সাথে কথা হয়েছে, আমরাও চাই যে আমাদের র্যাক্স আরও থাকুক, আরও আমাদের এলডিসিতে আমরা আরও 2-3 বছর পরে যাই। কারণ আমরা এইভাবে এখনও প্রতিযোগিতা টিকে থাকার মতন গার্মেন্টস কিংবা বাইং হাউস কিংবা এক্সপোর্টাররা ওইভাবে এখনও প্রিপারেড না। আমরা চাইছি আরও কিছু টাইম নেওয়া হোক সরকারের মাধ্যমে। এবং আমরা আমি নিজেও পার্সোনালি বাবুকে বলছি যে এটা আপনারা একটু টাইম বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আপনারা একদম বাংলাদেশের বৃহৎ সংগঠন এবং সরকারের সাথে আপনাদের বেশি কথা হয় আমাদের সাথে। এটা যেভাবে সম্ভব আপনার 26শে নভেম্বর থেকে এটা অ্যাটলিস্ট 2030 সাল পর্যন্ত করেন। বাংলাদেশ যে রপ্তানি আয় করে তার বড় একটা অংশ আসলে পোশাক খাত থেকে। মোট রপ্তানি আয়ের 80% বেশি আমরা এই একটি খাত থেকে অর্জন করি। ঠিক এই খাতে আপনারাও বড় একটা অংশ নেতৃত্ব দিচ্ছেন। মোট রপ্তানির প্রায় 70% বাইং হাউসগুলোর আওতায় হচ্ছে। এখন আমরা দেখছি যে কারখানা মালিক এবং বাইং হাউসগুলো এই র্যাক্স এবং কমার্শিয়াল এক্সপোর্টের সুযোগ নিয়ে যে দ্বন্দ্ব, সেটি বড় হচ্ছে। অনেকেই বলছে এটি সার্বিক রপ্তানি খাতকে নষ্ট করবে। আসলে আমরা ওই দিন বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা আমাদের একটা মিটিং ছিল, বিজিএমই, বিকিমি, বিজিবি অলসো। আমরা 3 পক্ষে গিয়েছিলাম, আমরা আলোচনা করছি, আমরা আমাদের মতামত দিয়েছি, বিজিএমই, বিকিমি ওদের মতামত দিয়েছে। তো আমরা সে পরের দিন দেখলাম সম্ভবত 20 তারিখ সম্মানিত বিজিএমের প্রেসিডেন্ট একটা চিঠি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে। চিঠি দিতেই পারে, ওনাদের বক্তব্য থাকতেই পারে, কিন্তু চিঠিটা পাবলিকলি মানে বিভিন্ন গ্রুপে দেওয়ার পরে একটা সমালোচনার লেখালেখির একটা সূত্রপাত আরম্ভ হয়েছে। এটা অ্যাকচুয়ালি দ্বন্দ্ব না, এটা জাস্ট অনেকের কাজ নাই, বসে বসে লেখালেখি করা আরম্ভ করছে। অ্যাকচুয়ালি যারা আজকে বিজিবি নেতৃত্ব দিচ্ছে ওরা একসময় বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন থেকে আসছে, ওরা একসময় বাংলাদেশের বাইং হাউসের মাধ্যমে ম্যাক্সিমাম বিজিবি গার্মেন্টস মালিকরা একসময় বাইং হাউসের মালিক ছিল। এবং আপনার যারা ইন্টারভিউ নিয়েছেন গতকালকে মিজান ভাই, সে আবার স্টিল নাও আমাদের মেম্বার। এবং গত ইলেকশনে আমরা ওনার জন্য ভোট চাইছি, কারণ সে আমাদের অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য, আমাদের ড্রাইভার আছে, আমরা ওনার জন্য ভোটও চাইছি। আমার শেষ প্রশ্ন, অনেক কারখানা মালিক মনে করছেন যে দেশি কিংবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন বাংলাদেশের রপ্তানিমুখী খাতকে ধ্বংসের পায়তারা করছে, কি জবাব দেবেন? বাংলাদেশের বাইং হাউস রপ্তানিকে আরও উন্নত করার জন্য চেষ্টা করতেছে। বাংলাদেশের বাইং হাউস যদি রপ্তানি খাতকে ধ্বংস করে তাহলে আমাদের বাইং হাউসের ইনকাম করবো কোথেকে? আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ফ্যাক্টরিগুলোকে টিকে রাখা, ফ্যাক্টরিগুলোকে সাপোর্ট দেওয়া। আমরা মিডলম্যান, ফ্যাক্টরিকে সাপোর্ট দিই, কাস্টমারকে সাপোর্ট দিই, কাস্টমারের কোয়ালিটি এনশিওর করি। আমরা টাইম মতো শিপমেন্ট করার জন্য ফ্যাক্টরির সাথে আমরা প্রত্যেকদিন ধ্যান দরবার করি যেন অন টাইম এবং কোয়ালিটি গুড শিপমেন্ট হয়। আমরা যদি ফ্যাক্টরির শত্রুতা করি তাহলে সবার আগে আমাদের ব্যবসায়ী বন্ধ হবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম জাকির হোসেন, তিনি বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশনের মহাসচিব। কারখানা মালিক এবং বাইং হাউসগুলোর মধ্যে যে এখন মুখোমুখি অবস্থান চলছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা এবং
বাণিজ্যিক রপ্তানির যে সুযোগ তারা চাচ্ছে সেটি নিয়ে আমরা চাই দুই পক্ষের সঙ্গে সরকার আলাপ আলোচনা করে একটি সুষ্ঠু সমাধান করবে। কারখানা মালিকরা যেটি বলছেন যে বাইং হাউসগুলো বাংলাদেশের রপ্তানিমুখী খাত বিশেষ করে পোশাক খাতের জন্য অন্তরা হিসেবে সামনে এসছে এবং তারা ষড়যন্ত্র করছে। অতিথি যেটি বললেন যে তারা আসলে কোনোভাবেই পোশাক খাত নিয়ে রপ্তানিমুখী খাত নিয়ে ষড়যন্ত্র করছেন না, উল্টো তারা এই খাতের সহযোগী হিসেবে রপ্তানিমুখী খাতের জন্য অবদান রাখতে চান। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।